বন্ধুরা নমস্কার। যতন অনুকূলম খা। অমিত শাহ আবার আগরতলায় আসছেন, আঞ্চলিক রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। কিন্তু তার এই আগমনের পেছনে কি আঞ্চলিক রাজভাষা সম্মেলনে যোগ দেওয়াই একমাত্র উদ্দেশ্য? রাজভাষা বলতে আপনাদের বলে দিই, হিন্দিকে রাজভাষা বলা হয়। হিন্দি ভাষার প্রচার এবং প্রসারের জন্য আপনার ভারত সরকারের একটি হিন্দি ডিরেক্টরেট আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। এটা সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। তার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতিষ্ঠানেরও হেড। সুতরাং তিনি এই কাজে বিভিন্ন জায়গায় যাবেন, উদ্বোধন করবেন, বক্তব্য রাখবেন, এটা স্বাভাবিক। কিন্তু এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে? কারণ হলো সামনে এডিসি নির্বাচন। এডিসি নির্বাচনের আগে বিজেপির ছোট শরিক মানে মেজো শরিক সরকারের মধ্যে তীব্রামথার সঙ্গে তার ঝামেলা চলছে। তীব্রামথা ত্রিপক্ষীয় চুক্তির রূপায়ণ না হওয়ার কারণে বারবার ক্ষোভ প্রকাশ করছে, বারবার হুমকি দিচ্ছে সরকার ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসার। তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, কিছু কিছু আন্দোলন তো শুরুও হয়েছে, আবার আরো বৃহত্তর আন্দোলনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনে এডিসি নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিচ্ছে। তারা বলছে যে বিজেপি যাতে একটি আসনও না পায় এডিসিতে, সেটা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা জনসাধারণ মানে এডিসি এলাকার যারা ভোটাররা রয়েছেন তারা এবার নিশ্চিত করবেন সেটা। এই রকম অবস্থাতে তীব্রামথাকে বোঝানো কি তার একটা অন্যতম কাজের মধ্যে পড়বে? তাছাড়া তার যে দল ত্রিপুরাতে অসাধারণ অবস্থাতে আছে, আভ্যন্তরীণ কোন্দলে অস্বাভাবিকভাবে আপনার দীর্ণ অবস্থাতে আছে। দলের মধ্যে গোষ্ঠী, উপগোষ্ঠী, প্রতিগোষ্ঠী, এই গোষ্ঠী সেই গোষ্ঠীতে ছয় লাভ হয়ে আছে। দিকে দিকে যেদিকে তাকানো যায় সেদিকেই গোষ্ঠীদ্বন্দ্ব, যেদিকে তাকানো যায় সেদিকেই এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই। ফলে নানান গোষ্ঠীতে বিভক্ত শাসক দলকে ঐক্যবদ্ধ করাও কি তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকবে? 2024 নভেম্বর মাসে যে সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছিল, সেই প্রক্রিয়াতে বহু ঝামেলার পরে শেষ পর্যন্ত ন্যাশনাল প্রেসিডেন্টের মানে চেয়ারটা পূর্ণ করা তো সম্ভব হয়েছে। জেপি নাড্ডার জায়গায় নিতিন নবীনকে বসানো তো সম্ভব হয়েছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত কাউকে প্রেসিডেন্ট বানানো সম্ভব হয়নি। কারণ হলো এক গোষ্ঠী কোনোভাবেই নিজের গোষ্ঠী ছাড়া অন্য কোনো গোষ্ঠীর কাউকে আপনার এই পদে মানে বসতে দিতে রাজি না। এবং অতীতে যেহেতু দল ব্যাপকভাবে ক্ষমতা সম্পন্ন ছিল, দিল্লিতে মারাত্মক শক্তিশালী ছিল, সেহেতু তখন কেউ টু শব্দটি করার সাহস না পেলেও এখন যেহেতু দিল্লিতে সবাই জানে যে সরকারটা টলমল অবস্থাতে, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখিয়ে যায়, এরকম একটা অবস্থাতে আছে। তো সবাই এটা যেহেতু জানে, রাজ্যের মানে সাধারণ অসাধারণ মানে মহান এরকম যারা নেতারা রয়েছেন, তারা সবাই এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তারা চাইছেন যে এখনই দিল্লির ওপরে চাপ প্রয়োগ করে আপনার নিজের পছন্দের কাউকে চেয়ারে বসিয়ে দেয়া। আর যদি এটা সম্ভব না হয় তাহলে নিজের ভীষণ অপছন্দের কাউকে যে কোনো অবস্থাতে বসা থেকে বাধা দেওয়া। এইটা আপনার 2024 লোকসভা নির্বাচনে যদি বিজেপি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা পেত, তাহলে এটা কল্পনা পর্যন্ত কেউ করতে পারতো না। কিন্তু যখন তারা দেখেছে যে স্বয়ং নরেন্দ্র মোদী দুর্বল হয়ে গেছেন, স্বয়ং নরেন্দ্র মোদী এখন অন্যের ওপর নির্ভরশীল হয়ে সরকার চালাচ্ছেন এবং কখন সরকার পড়ে যাবে তার আশঙ্কাতে রয়েছেন, টেনশনে আছেন, তখন তারা নিজেরা ঠিক করেছে ভাই তাহলে এই সুযোগের সদ্ব্যবহার করতে আপত্তি কোথায়? কারণ দল যখন শক্তিশালী হবে তখন তো ব্যক্তির গুরুত্ব থাকবে না। যখন দল দুর্বল হবে তখনই ব্যক্তির গুরুত্ব বাড়বে, তখনই ব্যক্তি দলের ওপরে চেপে বসতে পারবে, দলকে ভয় দেখাতে পারবে, দলকে হুমকি ধমকি দিতে পারবে। এইটা এখন তারা সুযোগ পেয়েছেন 2024 জুন মাসের পরে থেকে। এই সুযোগটাকে কাজে লাগাতে শুরু করেছে ত্রিপুরা রাজ্য। তার কারণে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহের থাকা সত্ত্বেও, আপনার দল দিল্লিতে মানে কেন্দ্রে ক্ষমতা থাকা সত্ত্বেও ত্রিপুরা রাজ্যে সভাপতি হিসেবে কাউকে নিয়োগ করতে পারেনি।
এই কারণে আপনার অমিত শাহর এই যে আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখেন তাহলে দলের বিভিন্ন গোষ্ঠীপতিদেরকে এক রাখাটা তার কাছে বড় চ্যালেঞ্জ। আরেকটা হলো আপনার তুলনামূলকভাবে ছোট শরীর তিপ্রামথাকে বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ হওয়া থেকে আটকানোটা তার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ হলো তিপ্রামথার সমর্থনের ওপরে সরকার নির্ভর না করলেও তিপ্রামথা এমন একটা দল যে সরকার থেকে বেরিয়ে গেলে রাজ্যে বড় ধরনের আন্দোলন খাড়া করে দিতে পারবে, যেটা সিপিএম করতে পারছে না, যেটা কংগ্রেস করতে পারছে না, যেটা অন্য কোনো বিরোধী দল কোনো অবস্থাতেই করতে পারছে না, সাহস পর্যন্ত পাচ্ছে না বলে মনে করছে অনেকে। সেইটা কিন্তু তিপ্রামথা অবলীলায় করতে পারে। তিপ্রামথা কিন্তু সরকারকে মানুষের কাছে এমনভাবে অপদস্থ তো অনেকটা করেও দিয়েছে, কোনো সন্দেহই নাই। তিপ্রামথাকে সামলাতে গিয়ে বারবার নাকানি চুবানি খেতে হয়েছে এই রাজ্যের সরকারকে, হচ্ছে এখনো হচ্ছে। তো সেই তিপ্রামথা কিন্তু রাজ্য সরকারকে বড় ধরনের টেনশনের মধ্যে ফেলে দিতে পারে ক্রমাগত আন্দোলনের মধ্য দিয়ে। কারণ তার কাছে এমন একটা সাপোর্ট বেস আছে, এমন একটা ডেডিকেটেড ফোর্স আছে, যে ফোর্সটা বর্তমানে ত্রিপুরা রাজ্যে না সিপিএম এর কাছে আছে, না কংগ্রেসের কাছে আছে, না বিজেপির কাছে আছে। অন্য কোনো দলের কাছে এমন ডেডিকেটেড ফোর্স নাই যেটা তিপ্রামথার কাছে আছে। এইটা রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন তারা বুঝতে না পারলেও রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কারণে দিল্লিতে বসে কিন্তু অমিত শাহ বোঝেন, দিল্লিতে বসে কিন্তু নরেন্দ্র মোদী বোঝেন যে ত্রিপুরাতে যে সরকারটা আছে সেই সরকারটাকে টিকিয়ে রাখতে হলে ছোট ছোট দলগুলোকেও বাগে রাখতে হবে, এবং যারা শরিক দল আছে তাদের সঙ্গে এমন একটা সম্পর্ক রাখতে হবে, তাদেরকে বেশি কিছু দেওয়াও যাবে না, বা প্রায় কিছু না দিয়েও পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে হলেও বাবা সোনা করে হলেও তাদেরকে সঙ্গেও রাখতে হবে। কারণ তারা সঙ্গে না থাকলে পরে আপনার সমস্যা তৈরি হবে। তো এই কারণে তার আগমন শুধুমাত্র যে রাজভাষা দিবস পালন করা, কনফারেন্সে ভাষণ দেওয়া একমাত্র উদ্দেশ্য, এইটা আমার মনে হয় না। আমার মনে হয় যে তিনি দলকে সামলানোর জন্য, দলকে একটা দিশা দেখানোর জন্য, এবং দলের যারা বিভিন্ন গোষ্ঠীপতিরা রয়েছে তাদেরকেও বাবা শোনা করে তারা যাতে বেশি ক্ষুব্ধ না হয়, তারা যাতে কেউ কংগ্রেসে চলে না যায়, কেউ যাতে অন্য কোনো দলে চলে না যায়। কারণ এই খবর তো তার কাছে আছে, অনেকে বিজেপিতে থেকে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে, কেউ কেউ তো দিল্লির কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে, কেউ ত্রিপুরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে, কেউ কেউ আবার আসামের কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে গৌরব গগৈ এদের মাধ্যমে, যে কোনোভাবেই হোক। তো বিজেপিতে থেকে অনেকে কিন্তু মানে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে, কেউ কেউ অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখছে। কিছু কিছু লোক আছে যারা বিজেপিতে থেকে সিপিএমকে নিয়মিতভাবে বিভিন্ন খবরাখবর দিচ্ছে বললে বারবার অভিযোগ আসে। এগুলি তিনি খুব ভালো করে জানেন। এই অবস্থাতে এগুলোকে যদি সামাল দিতে না পারেন তাহলে 2026 চলছে, শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস আর কয়েকদিনের মধ্যে চলে যাবে, তারপর দেখতে দেখতে চলে যাবে আপনার এই 2026, এরপর 2027টা তো পুরোটাই রাজনৈতিক তুফানে আপনার তুফান থাকবে রাজ্যের মধ্যে। সব রাজনৈতিক দল তখন ঝাঁপিয়ে পড়বে, তখন আর কিছু শুধরানোর তেমন কোনো সুযোগ পাবে না। ফলে যে রাজনৈতিক দলই নিজের অবস্থানকে ঠিকঠাক করে নিতে চাইবে তাদের জন্য একমাত্র 2026-এর যা বাদ বাকি কয়েক মাস আছে সেই সময়টা একমাত্র সুযোগ আছে। এগুলো যদি তারা হারায় এরপরে আর তাদের কাছে সুযোগ থাকবে না। আর 2023-এ যত সহজে ত্রিপুরাতে ক্ষমতা ধরে রাখা গেছিল বিজেপির জন্য, 2028-এ কিন্তু তত ভয়ঙ্কর ব্যাপকভাবে কঠিন হবে। কারণ হলো 2023-এ যখন ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু আপনার ত্রিপুরাতে একটা খুব শক্তিশালী সরকার ছিল, মানে সংখ্যার দিক থেকে বিধানসভাতে, আর দিল্লিতে আপনার মহাশক্তিশালী সরকার ছিল। তখনও কেউ ধারণা পর্যন্ত করেনি যে অল্প কয়েক বছরের মধ্যে, মানে 23-এ নির্বাচন, 24-এ মানে পরের বছরেই নরেন্দ্র মোদী আপনার সংখ্যাগরিষ্ঠ সরকার থেকে আপনার সংখ্যালঘু সরকারের নেতা হয়ে যাবেন, এটা কেউ কল্পনা পর্যন্ত করেনি। ফলে তখন আপনার বিরোধীরা বিজেপিকে ভয় পেত, সাধারণ মানুষ বিজেপিকে ভয় পেত। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের পর থেকে না বিরোধীরা ভয় পায় না সাধারণ মানুষ ভয় পায়। ফলে মানুষের মধ্যে ভয়টা অনেকটা কমে গেছে। আর যত দিন যাবে তত ভয় কমতে 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 কমতে
2018 বিধানসভা নির্বাচনের সময় ত্রিপুরা রাজ্যে বিরোধীরা এবং সাধারণ মানুষ একেবারে ভয়মুক্ত হয়ে যাবে। ওই ভয়মুক্ত পরিবেশে যখন আপনার বিজেপিকে অন্য দলগুলোর মোকাবেলা করতে হবে নির্বাচনে, তখন সেই নির্বাচনটা কেমন হবে দেখার জন্য আমার মনে হয় পৃথিবী থেকে পর্যটকদের ত্রিপুরায় আসা উচিত, সারা পৃথিবী থেকে। কারণ এটাও তখন দেখার মতন বিষয় হবে। এটা এমন এক নির্বাচন হবে যে নির্বাচনটা ত্রিপুরা রাজ্যে আপনার এর আগে মানুষ দেখেনি, এমনকি 2018-তেও দেখেনি। সেই রকম কোনো নির্বাচন 2028-এ হতে যাচ্ছে, তার অনেক লক্ষণ পরিষ্কার চোখের সামনে ফুটে উঠছে। এইটা ত্রিপুরার কেউ বুঝতে পারুক আর না পারুক, দিল্লিতে বসে অমিত শাহ বুঝতে পারছেন। তার কারণেই রাজভাষা সংক্রান্ত কনফারেন্সে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি তার রাজ ক্ষমতায় থাকা পার্টিটাকেও সামলানোর জন্য চেষ্টা করতে আসছেন। আমার মনে হয় এই ধারণার সঙ্গে আপনারা দ্বিমত পোষণ কেউই করবেন না, যারা খবরাখবর রাখেন, যারা রাজনীতিটা মিনিমাম বোঝেন এবং রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয়গুলোর দিকে যাদের নজরও রয়েছে। তার কারণে একটু জানাবেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে কে কি ভাবছেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও অনেক কথা হবে, অনেক ব্যতিক্রমী কথা হবে, যা আর কোনো চ্যানেলে পাবেন না, একমাত্র এই চ্যানেলেই পাবেন। সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ভালো থাকবেন, যতন খুলুম খা, সবাইকে নমস্কার।